আমার ফ্যামিলি মেম্বার বলে যে তুমি এখন ন্যাশনাল টিমে নাই, তাও তোমার এত ভালোবাসে, তো হয়তো বা তুমি কিছু না কিছু দেশের জন্য করেছো। মাঠে আমি থাকি লেবারের মতো থাকতে পারবো, এবং বাসায় যে আমি রাজার মতো থাকতে চাই। সাকিব আল হাসান অনেক বড় লিজেন্ড এবং অনেক বড় প্লেয়ার, তো আমার কাছে মনে হয় ওই কখনো গিভ আপ করে না। সাবির ভাই, নতুন একটা চ্যালেঞ্জ, ক্যাপ্টেন হিসেবে খেলছেন, এই চ্যালেঞ্জটাকে আসলে কিভাবে দেখছেন? প্রথমে এটা নিয়ে জানতে চাই। হ্যাঁ না, অবশ্যই চ্যালেঞ্জটা সবসময় কঠিন হয়, যেহেতু আমরা প্লেয়ার। প্রতিটা মুহূর্তে প্রতিটা ধাপে আমাদের চ্যালেঞ্জ ফেস করতে হয়। চেষ্টা করি চ্যালেঞ্জটাকে উতরে কীভাবে নতুন একটা পদক্ষেপ নেওয়া যায়, ভালো কিছু করা যায়। তো আমারও এবার চ্যালেঞ্জ একটা, যে নতুন একটা অধ্যায় আমার জন্য, ক্যাপ্টেন প্লাস টিমটাও একটু নতুন জুনিয়র নিয়ে টিম করেছি আমরা। তো হোপফুলি ইনশাল্লাহ এখন পর্যন্ত আমরা রেজাল্ট করতে পারি নাই, তো আমার বিশ্বাস বাকি যে ম্যাচগুলো আছে ভালো করতে পারবো ইনশাল্লাহ। আপনার আমি এর আগেও বেশ কয়েকবার ইন্টারভিউ করেছি, আপনি আমাকে একবার বলেছিলেন যে আপনাকে বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে ডাকা হয়, কিন্তু দেশে যখন আপনাকে ওই মূল্যায়নটা পান না, আপনার কষ্ট লাগে। তারপরে আপনি এবার বিপিএল খেললেন এবং আপনি দেখিয়েছেন আসলে সাব্বির রহমান এখনও হারিয়ে যাননি, এখনও সে কম্পিট করতে পারে। এই যে ফিরে আসার যে গল্পটা বা ফিরে আসার আগের যে পরিশ্রমটা, এটা কি আসলে দেশের মানুষ জানে আপনি কতটা পরিশ্রম করেন? না দেখেন, প্রতিটা প্লেয়ারের একটা কাজ হচ্ছে পরিশ্রম করা, এবং আমি বিলিভ করি ভাই, প্রত্যেকটা ফেজ, মানে আমার একটা খারাপ ফেজ ছিল, ভালো ফেজ ছিল, খারাপ সময় ভালো সময় মিলে তো মানুষের ক্যারিয়ার, তাই না? তো ভালো সময় যেভাবে আমি যেভাবে এক্সপেক্ট করছি, আমার ভালো সময়টাকে আমি এভাবে খারাপ সময়টাও এক্সপেক্ট করেছি, নিজেকে অধীন করেছি, প্র্যাকটিস করেছি, নিজেকে সময় দিয়েছি, নিজের প্রতি আরও বেশি টাইম ফেস করেছি। সব কিছু মিলে আমার কাছে খুব মনে হয়েছে যে না, আমার কাছে প্র্যাকটিস করা ইম্পর্টেন্ট ছিল। আমি নিজেকে নিজে টাইম করে প্র্যাকটিস করেছি, এবং হোপফুলি যে অন্য টিমের প্লেয়াররা কেন জানি না নেয় আমাকে, বাট এই দেশের প্লেয়াররা কেন বা অন্য টিম কেন নেয় না, আমার কোনো আসলে প্রশ্ন নেই। প্রশ্ন হচ্ছে আমাকে নিয়ে যায় যে আমি যদি সুযোগ পাই, সুযোগে কাজে লাগাতে পারি। দেখেন, আমি যদি খারাপ সময় একটা সময় পার করছি, এমন সময় যে কোনো জায়গায় খেলতে পাই নাই, সুযোগ পাই নাই, এটা আমার কাছে মনে হয় এটা আল্লাহর একটা পরীক্ষা ছিল আমার জন্য, যে ওই সময়টা কীভাবে টাইম পাস করছি আমি, হার্ডওয়ার্ক করেছি, তার প্রতিফলন বিফলে পেয়েছি। তো হোপফুলি ইনশাল্লাহ যদি আমি কষ্ট করি, আরও 4-5 বছর আসেন ক্যারিয়ার, তো শেষ করতে হবে ভালো মতো ইনশাল্লাহ। তবে এখনও যখন মাঠে নামেন, বিপিএলের কথা আমি বলছি, যেভাবে এবার দেখলাম আপনার যেখানে গেছেন মানুষজন আপনাকে ঘিরে ধরেছে, পুলিশ পর্যন্ত আপনাকে নিয়ে যেতে বাধ্য হয়েছে, মানে এমন ধরনের ক্রাউড, মানে এই যে এতদিন পরে আপনি অবশ্যই ছিলেন কিন্তু আপনি লাইমলাইটে ছিলেন না, আপনি খেলার মধ্যে একটু দূরে ছিলেন, কারণ আপনি সেই সুযোগটা পাচ্ছিলেন না। যখন পাইলেন, যখন দেখলেন মানুষের এই ভালোবাসাটা, এটাকে আপনি মানে আগে একটু এক্সপেক্ট করছিলেন যে এমন ভালোবাসাটাই আবার পাবেন যেটা আগে পেতেন? না, আগেও মানুষ ভালোবাসতো, এখনও আরও বেশি ভালোবাসে। হয়তো তারা আমার সাথে মিশেছে, আমি হয়তো বিভিন্ন জেলা বা বিভিন্ন বিভাগে যে খেলেছি তাদের সাথে মিশেছি, তাদের আশা পূরণ করেছি, তারা আরও বেশি কাছ থেকে দেখেছে আমাকে। আর ভালোবাসাটা আসলে কিনতে পাওয়া যায় না, আসলে মানুষের ভালোবাসা, আমি আপনার যদি ভালো না বাসি, আপনি আমাকে জীবনে টাকা দিয়েও কিনতে পারবেন না। তো ভালোবাসাটা আসলে মানুষের আল্লাহর নিয়ামত, এবং তাদের ভালোবাসায় তাদের রেসপেক্ট, তাদের দোয়া আমার কাছে আছে। তাদের ভালোবাসা আমার কাছে অনেক বড় একটা পাওয়া আমার কাছে। তো আই হোপফুলি যে মানুষ এখনও যে ভালোবাসে, এবং আমার ফ্যামিলি মেম্বার বলে যে তুমি এখন ন্যাশনাল টিমে নাই, তাও তোমার এত ভালোবাসে, তো হয়তো বা তুমি কিছু না কিছু দেশের জন্য করেছো, ভালো কিছু করেছো। তো হোপফুলি তার ভালো তো অবশ্যই করেছিলাম কিছু না কিছু। তো এই ভালোবাসা আসলে আল্লাহ নিয়ামত তরফ থেকে আসে। না, আমি আগে অনেক পরিশ্রম করতাম, হয়তো আমি দেখাইতাম না, হয়তো আমার মানুষজন দেখতে পারতো না, বাট আমি আগে ছোটো থেকেই পরিশ্রম করে বড় হয়েছি। এই পর্যন্ত যতটুকু গেছি পরিশ্রমের মাধ্যমে এসে, আল্লাহ তাআলার অশেষ রহমত ছিল এবং ভালোবাসা, মানুষের ভালোবাসা ছিল। তা আমি প্র্যাকটিস করতে পছন্দ করি, আমার যতটুকু শক্তি আছে আমার প্র্যাকটিস করতে চাই, তখন একটু রেস্ট নিয়ে প্র্যাকটিস করি। বাট আমার কাজই তো পরিশ্রম করা ভাই, পরিশ্রম ছাড়া তো আমার কোনো কাজ নাই। বাসায় যেতে বসে থেকে লাভ নাই। যদি আমি যেটা বিলিভ করি যে ভাই, মাঠে আমি থাকি লেবারের মতো থাকতে পারবো, এবং বাসায় যে আমি রাজার মতো থাকতে চাই। রাজার মতো থাকতে হলে আমাকে ভাই কষ্ট করতে হবে। সাকিব আল হাসান শেষ পর্যন্ত তৃতীয়বারের পরীক্ষায় আসলে বোলিং টেস্টে পাশ করলেন, এখন তিনি অ্যাভেলেবেল। এই যে সাকিব আল হাসান দুবার ফেল করেছেন, তারপরে ছাড়ে দেননি, হালটা ছেড়ে দেন নাই, এটা কি আপনাদেরও ইন্সপায়ার করে না যে সাকিবের মতো একটা ক্যারেক্টার দুইবার ফেল করার পর যখন তার নিষেধাজ্ঞা একদম এসে যাবে এমন একটা মোমেন্টে আবার তিনি ব্যাক করলেন? এই যে এই ধরনের আপনারা আসলে এখান থেকে কী লার্ন করেন? না দেখেন, এটা বড় প্লেয়ার, সাকিব আল হাসান অনেক বড় লিজেন্ড এবং অনেক বড় প্লেয়ার। উনি জানে উনি কী চায়, এবং ওনার দ্বারা কী সম্ভব, উনি ছাড়া বেটারম্যান কেউ জানে না। ওনার যে প্ল্যান উনি ভালো জানে। তো আমার কাছে মনে হয় উনি কখনো গিভ আপ করে না। আর ফেল যতবারই করুক, উনি শতবার ট্রাই করে, ওনার ট্রাইটা অনেক বেশি করে। তাই হোপফুলি ইনশাল্লাহ পাস যদি করে গেছে এখান থেকে। আর ওনার প্ল্যান তো আমি জানি না প্ল্যান কী, তো হোপফুলি ওনার অনেক বড় প্ল্যান, তো ওনার প্ল্যান সাকসেস হোক, এবং ভবিষ্যতের শুভকামনা। এই মেন্টালিটি থেকে আপনারাও নিশ্চয়ই জুনিয়ররা শেখেন? না, অবশ্যই সবসময় শিখেছে। 5-6জন যে সিনিয়র প্লেয়ার ছিলেন তাদের সাথে সবসময় আমরা শিখেছি, এখনও শিখতেছি। যারা সিনিয়র প্লেয়ার যারা আছেন শিখতেছি, অবশ্যই শেখা তো শেষ নেই। বাট হোপফুলি ইনশাল্লাহ এদের থেকে আমরা অনেক মেন্টালি বুস্ট আপ হয় আমরা অনেক।